নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি আজ নজরের যে খবর। আজ যে খবরের দিকে আমরা নজর রাখবো, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অপূরণীয় ক্ষতি। ওস্তাদ রশিদ খান তিনি প্রয়াণ হন গতকাল, আর তার মরদেহ আজ নিয়ে আসা হয়েছে রবীন্দ্র সদনে। শেষকৃত্য করা হবে টালিগঞ্জে। এর পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, ডিজির করা হুঁশিয়ারির পরও 24 ঘন্টার মধ্যে সন্দেশখালীর অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানকে ধরতে পারেনি পুলিশ। এই নিয়ে স্বরাষ্ট্র সচিব রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। এই সমস্ত খবরের দিকে আজকে নজর থাকবে। এর পাশাপাশি গঙ্গাসাগর মেলায় যাবেন রাজ্যপাল, এই খবরের দিকেও আমরা আজ নজর রাখবো। আজ নজরের যে খবর, এই সমস্ত খবর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরাও। আমরা এই মুহূর্তে যাব রবীন্দ্র সদনে। সেখানে কিন্তু ওস্তাদ রশিদ খানের মরদেহ নিয়ে আসা হয়েছে। গান স্যালুট দিয়ে তাকে স্যালুট জানানো হবে। প্রচুর ভক্তরা রবীন্দ্র সদনে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আমরা রবীন্দ্র সদনে যাব, সেখানে কিন্তু ওস্তাদ রশিদ খানের মরদেহ নিয়ে আসা হয়েছে। আমরা রবীন্দ্র সদনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর রবীন্দ্র সদনে রয়েছে। আমরা রবীন্দ্র সদনের দিকে নজর রাখছি। ওস্তাদ রশিদ খানের শেষকৃত্য হবে টালিগঞ্জে। তার আগে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে তার দেহ। রবীন্দ্র সদনের দিকে আমরা নজর রাখবো। শিল্পী রশিদ খান মঙ্গলবার বিকেলে প্রয়াত হয়েছিলেন। বয়স হয়েছিল 56 বছর। গত কয়েক বছর ধরেই প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন শিল্পী। চিকিৎসা চলছিল তার। এর মধ্যেই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। গত 22শে নভেম্বর থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয়েছে তার। হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। আজ তার মরদেহ নিয়ে আসা হয়েছে রবীন্দ্র সদনে। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন শুভঙ্কর, আমাদের প্রতিনিধি। শুভঙ্কর, দুপুর 1:30টা পর্যন্ত রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানানো হবে। প্রচুর শিল্পীরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। এই মুহূর্তে থেকে কি দেখতে পাচ্ছ? দেখো, বাইরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রবীন্দ্র সদন চত্বর, এবং রবীন্দ্র সদনের ঠিক ভেতরে এই মুহূর্তে ওস্তাদ রশিদ আলী খান মরদেহ বা নশ্বর দেহ সেটি রাখা হয়েছে। পরিবারবর্গ তার উপস্থিত রয়েছেন সঙ্গীত জগতে একেবারে প্রবীণ বিশিষ্ট, যারা বাংলাকে সবসময় সমৃদ্ধ করেছে তাদের সঙ্গীতের মূর্ছনায়। এরকম কিছু মানুষ, তার মধ্যে উষা উত্তুপ, সেই সঙ্গে সঙ্গে হৈমন্তী শুক্লা সহ অন্যান্য বেশ কয়েকজন উপস্থিত রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন সহ একাধিক রাজ্য সরকারের প্রতিনিধি। এবং তোমায় জানিয়ে রাখি যে 1:30টা পর্যন্ত সাধারণ মানুষ তারা কিন্তু রবীন্দ্র সদনে আজ শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তাদের প্রিয় উস্তাদ রশিদ আলী খানকে। এবং তারপর সেই মরদেহ নিয়ে নাকতলার বাড়িতে গিয়ে সেখানে বেশ কিছু রিচুয়াল বা বলা যেতে পারে বেশ কিছু প্রথা রয়েছে, সেগুলো সম্পন্ন করার পর সেখান থেকে কিন্তু 3টে নাগাদ একেবারে পায়ে হেঁটে নাকতলার বাড়ি থেকে টালিগঞ্জে যে কবরস্থান বা গোরস্থান রয়েছে সেইখানে কিন্তু তাকে মাটি দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এবং রবীন্দ্র সদন চত্বরে গান স্যালুট দেওয়ার কথা রয়েছে। এখানেই বাইরে একরকম ভাবে প্রস্তুতি পর্ব চলছে। ভেতরে এই মুহূর্তে তার নশ্বর দেহ, যা যে বাংলাকে তার শাস্ত্রীয় সঙ্গীতের মূর্ছনায় সবসময় একটা আলাদা জায়গায় নিয়ে গেছে। বাংলা সঙ্গীতকে শুধু ভারত নয়, বিশ্বেও তার নাম রীতিমতো প্রসিদ্ধ প্রচারিত। সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু বলা যেতে পারে একেবারেই বিষণ্ণ আজ শহর কলকাতা, রাজ্যবাসী। রশিদ খান যে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন সরকারি অনুষ্ঠানে, সে তুমি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন বলো না কেন বা অন্য কোনো অনুষ্ঠান সেখানে, এবং শাস্ত্রীয় সঙ্গীতের যে বিভিন্ন ধরনের কনসার্ট গুলো হয় সেখানে আমরা সবসময় তাকে দেখেছি তার সঙ্গীত পরিবেশন করতে। সঙ্গীত প্রেমী মানুষকে তার গানের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাওয়া, তার সঙ্গে অঙ্গাঙ্গিক ভাবে একাত্ম হওয়া কিন্তু রশিদ খানের একটা আলাদা গুরুত্ব ছিল সঙ্গীতের জগতে। কত সেইখানে দাঁড়িয়ে বাংলা, বিশেষ করে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে এক অন্য মাত্রা, নিজের এক আলাদা ঘরানা তৈরি করেছিলেন এই প্রবীণ যিনি সঙ্গীত শিল্পী, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। তবে তার চলে যাওয়া কিন্তু স্বাভাবিকভাবেই অনেকটাই আজ বিষণ্ণ শহর কলকাতা থেকে শুরু করে মানুষের মন। রবীন্দ্র সদন চত্বরে ইতিমধ্যে প্রস্তুতি পর্ব চলছে। ধীরে ধীরে
তার অনুরাগীরা ভেতরে আসছেন, তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন শেষ বারের জন্য দেখে। সেখান থেকে কিন্তু আমরা অনেকেরই চোখে জল দেখেছি। উষা উত্তম নিজে কান্নায় ভেঙে পড়েছেন, আমরা দেখেছি। হৈমন্তী শুক্লা তার চোখে জল দেখেছি। ফলত যত সময় গেলাবে 1:30টা পর্যন্ত, মানে অনেকটা সময় এখানে রাখার কিন্তু সিদ্ধান্ত হয়েছে। ফলত এই যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এখন ধীরে ধীরে যারা রয়েছেন তার অনুরাগীরা, বিশেষ করে সঙ্গীত প্রেমী মানুষরা, রশিদ খানকে যারা খুব কাছ থেকে চিনতেন, তাকে ভালোবাসতেন, তার সঙ্গীতকে ভালোবাসতেন, তারা কিন্তু ধীরে ধীরে রবীন্দ্র সদনমুখী হচ্ছেন এবং আস্তে আস্তে ভেতরে গিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের প্রক্রিয়াও চলছে। শুভঙ্কর, এখান থেকে কখন নিয়ে যাওয়া হবে মরদেহ? এখান থেকে দুপুর 1:30 নাগাদ এখান থেকে বেরোবে এবং এখান থেকে কিন্তু মরদেহ বা তার নশ্বর দেহ সেটি বাড়িতে নিয়ে যাওয়া হবে নাকতলা। এবং সেখান থেকে বলছিলাম কিছু রিচুয়ালস বা কিছু প্রথা রয়েছে, সেগুলো করতে হয় তাদের। তার মধ্যে গোসল পর্ব থেকে শুরু করে আরো বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলো করে ঠিক 3টের সময় সেখান থেকে কিন্তু তারা একেবারে পদযাত্রা করে বা বলা যেতে পায়ে হেঁটে রশিদ খানের মরদেহ নিয়ে বা নশ্বর দেহ সেটি নিয়ে কিন্তু তারা ধীরে ধীরে টালিগঞ্জ যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানের উদ্দেশ্যে রওনা হবে। তারপর সেখানে তাকে মাটি দেওয়া হবে। ধন্যবাদ তোমায় শুভঙ্কর। ঠিক তুমি যেমনটা জানাচ্ছিলে, সকলের মন ভার প্রয়াত সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান। 56 বছর বয়সে প্রয়াণ হন গতকাল তিনি। গত কয়েক বছর ধরে প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন শিল্পী, চিকিৎসা চলছিল। এর মধ্যেই মস্তিষ্কে রক্তক্ষরণ আর তারপরই মৃত্যু হয় তার। গতকাল বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তার মরদেহ নিয়ে আসা হয়েছে রবীন্দ্র সদনে। সেখানে গান সেলুট জানানোর পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে বাড়ির উদ্দেশ্যে। তারপর টালিগঞ্জে শেষকৃত্য জানানো হবে শিল্পীকে। রবীন্দ্র সদনে উপস্থিত রয়েছেন উষা উত্থুপ, হৈমন্তী শুক্লা। সকলেরই মন ভার প্রয়াত সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানের জন্য, সকলেরই মন ভার। দুপুর 1:30 পর্যন্ত রবীন্দ্র সদনেই থাকবে তার মরদেহ। ডিজির হুঁশিয়ারির পরও 24 ঘন্টা পর অধরা সন্দেশখালীর মূল অভিযুক্ত শেখ শাহজাহান। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে সন্দেশখালীর ঘটনাকে নিয়ে। সন্দেশখালীর ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট তলব করেছে রাজ্যের কাছে। 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে হবে। এই মুহূর্তে আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বসিরহাট থেকে সঞ্জিত। আমরা জানতে চাইবো যে ঠিক কি এই মুহূর্তে কি আপডেট রয়েছে সঞ্জিতের কাছে। ডিজির হুঁশিয়ারি, 24 ঘন্টার মধ্যে শেখ শাহজাহানকে, তাকে অভিযুক্তকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু 24 ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত, সন্দেশখালীর মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা। শেখ শাহজাহানের সন্দেশখালীতে ইডির আধিকারিকরা তারা পৌঁছতেই কিন্তু গত শুক্রবার দিন গ্রামবাসীরা তাদের ওপর হামলা করে। এরপর আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু উত্তাল। এরপর শেখ শাহজাহানকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছিল ডিজি রাজ্য পুলিশকে। এরপরও রাজ্য পুলিশকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত বসিরহাট থেকে। সঞ্জিত, কি আপডেট রয়েছে এখন তোমার কাছে? দেখো, রাজ্যের ডিজি রাজীব কুমার নির্দেশের পরে কিন্তু নড়ে চড়ে পড়েছে জেলা প্রশাসন। যে ছবিটা বারবার দেখছিলাম আজকে সকালবেলায় সন্দেশখালীর ধামাখালী রোড থেকে শুরু করে যে শেখ শাহজাহান সন্দেশখালী যে আকুঞ্জিপাড়ার বাড়ি, সেখানে কলকাতা বাসন্তী হাইওয়ে একদিকে পুলিশ পিকেট বসানো হয়েছে, অন্যদিকে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি সকাল থেকে কিন্তু পুলিশি টহল শুরু হয়েছে তার বাড়ির সামনে থেকে, অর্থাৎ সরবেরিয়া থেকে ধামাখালী রোডের যে আকুঞ্জিপাড়ার মোড়, যেখানে শেখ শাহজাহানের মূল বাড়ি, সেই বাড়িতে কিন্তু পুলিশ যেমন রয়েছে তার সামনে পুলিশ টহল দিচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতির ওপরে কিন্তু
নজর রেখেছে জেলা প্রশাসন। তুমি জানো ইতিমধ্যে 5 দিন কেটে গেছে। এই 5 দিন কেটে যাওয়ার পরে অধরা শেখ শাহজাহান, অর্থাৎ শেখ শাহজাহান কোথায়? ইতিমধ্যে যেন পুলিশের ডিজি যেমন কড়া নির্দেশ দিয়েছে, কিন্তু পুলিশ তৎপরতা যতটা বেড়েছে, বারবার আমরা গতকালকেই কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছিলাম যে কলকাতা বাসন্তী হয়ে একাধিক জায়গায় ট্রানজিট পয়েন্ট করেছে পুলিশ, যেখানে ব্যারিকেড করেছে, সেখানে গাড়ি ঘিরে তল্লাশি চলছে। একদিকে মিরাখা, অন্যদিকে নয়ার থানা, অন্যদিকে সন্দেশখালী, এই 3টি থানার এলাকায় যে রাস্তা রয়েছে প্রায় 30 থেকে 35 কিলোমিটার রাস্তায় কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু ট্রানজিট করেছে। আর সরবেরিয়ার মূল রাস্তা পাশেই জীবনতলা থানা, দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ ওই জায়গাটাও কিন্তু ট্রানজিট পয়েন্ট করেছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার যে মূল জায়গা হচ্ছে সরবেরিয়া, তার বর্ডার বলা হয়, সীমান্ত বলা হয়, সেই সীমান্তেও কিন্তু পুলিশি পিকেট বসানো আছে। সেখানে একদিকে মহিলা পুলিশ রয়েছে, অন্যদিকে রয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতির পর প্রশাসনের কিন্তু এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে শেখ শাহজাহান কোথায়। শাহজাহানকে খুঁজতে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তার বাড়ি, যেমন তার বাড়িতে তার ভাইয়ের সঙ্গে কথা বলা হয়েছে। একাধিকবার তিনি বলেছেন যারা যদি দোষী সাব্যস্ত হয়, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে, সাজা পাক, তার জন্য সেটা প্রশাসনের ওপর দায় দিয়ে দিয়েছেন। অর্থাৎ আইনের ওপর তাদের ভরসা আছে, পুরোপুরি ভরসা রয়েছে। অন্যদিকে প্রশাসন তার উপরে তাদের ভরসা রয়েছে। সব মিলে গোটা পরিস্থিতির ওপর সময় যত যাচ্ছে রহস্য তত ঘনীভূত হচ্ছে যে শেখ শাহজাহান কোথায়, অর্থাৎ তাকে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। ঘটনার 36 ঘন্টার পরে তিনি যখন একটা অডিও বার্তা দিয়েছিলেন সন্দেশখালী মানুষের জন্য এবং দলের সৈনিকদের জন্য, তারপরে সেই অডিও বার্তার পরে হয়তো ভাবা গিয়েছিল যে শেখ শাহজাহান হয়তো সামনে আসবেন। তারপর থেকে তার মোবাইল সুইচ বন্ধ, একাধিকবার মোবাইল সুইচ ফোন করলেও তার মোবাইল সুইচ বন্ধ থাকে। তার বাড়িতে গিয়েও দেখা যাচ্ছে তার যে বাড়ি, সেই বাড়িতে মূল গেট কিন্তু বন্ধ রয়েছে, বাড়িতে কয়েকজন মহিলা রয়েছে, বাড়িটা একেবারে নিস্তব্ধতা পালন করছে। অর্থাৎ সেখানে কোনো মানে একটা পিন পড়লে আওয়াজ হয় এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। তার পরিবারের লোকের যেটা দাবি, তারা ভীত সন্তুষ্ট যেভাবে সামাজিকভাবে তারা এই হেনস্থা হয়েছে বিশেষ করে। এবং তার ভাই যেটা বারবার যাচ্ছিল, এলাকার যুবনেতা আলমগীর শেখ, তিনি বলছিলেন যে বাড়িতে ছিলেন না। তারপরে যেভাবে বাড়িতে এসে তালা ভাঙছিল 7 সকালে, তার রীতিমতো তারা ভীত সন্তুষ্ট হয়েছে, শঙ্কিত হয়েছে। অনুগামীদের সঙ্গে যখন এই খবর ছড়িয়ে যায় তখন তারা এসে বিক্ষোভ দেখাতে শুরু করে, তারাই ভাঙচুর করেছে। তিনি এটাও বলেছেন যে ঘটনা ঘটিয়েছে এটা কিন্তু কাম্য ছিল না, না করলেই ভালো হতো। এটা কিন্তু যুবনেতা অর্থাৎ শেখ শাহজাহানের ভাই আলমগীর শেখ কিন্তু প্রকাশ্যে তিনি ক্যামেরার সামনে বলেছেন যে ঘটনা ঘটিয়েছে এই ঘটনা না করলেই ভালো হতো। যেমনটা বলছিলে যে এখন একটাই প্রশ্ন যে কোথায় শেখ শাহজাহান। ডিজির হুঁশিয়ারির পরেও গ্রেপ্তার নয় কেন শেখ শাহজাহান? 24 ঘন্টায় সন্দেশখালীর ঘটনায় অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানকে ধরতে পারল না পুলিশ। রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। 24 ঘন্টার মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এখন একটাই প্রশ্ন, শেখ শাহজাহান কোথায়? এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। মনোরঞ্জন রুনা দ্বন্দ্বে ইতি, দাবি তৃণমূলের হুগলি জেলা নেতৃত্বের। আদেও কি মিটল এই দ্বন্দ্ব, সেই নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি পলাশ চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছে, আমরা জানবো মনোরঞ্জন রুনা দ্বন্দ্বে ইতি। সঞ্জিত পলাশ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে হুগলি থেকে। পলাশ, মনোরঞ্জন রুনা দ্বন্দ্বে ইতি, এই দ্বন্দ্ব কি আদেও মিটল? দেখো অনন্যা, তোমাকে বলি যে রাজ্য রাজনীতিতে হুগলি বলাগড় বিধানসভায় মনোরঞ্জন ব্যাপারী এবং রুনা খাতুন জেলা পরিষদ সদস্যা, তাদের মধ্যে যে গোষ্ঠী কোন্দল সেটা কিন্তু প্রকাশ্যে আসে এবং তা নিয়ে কিন্তু সমাজ মাধ্যমে সরব হন মনোরঞ্জন ব্যাপারী। যা নিয়ে কিন্তু যে বলাগড় থানায় রুনা খাতুন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত জানান। এই চলতে থাকলেও গতকাল কিন্তু জেলা নেতৃত্ব দুজনকে নিয়েই তারা বৈঠকে বসেন, দীর্ঘক্ষণ বৈঠক হন এবং বৈঠক হওয়ার পর তারপর কিন্তু জেলা নেতৃত্ব জানান যে অভিযোগ ছিল দুজনের মধ্যে সেটা মনোমালিন্য, সেটা মিটে গেছে। আগামী লোকসভাকে কেন্দ্র করে বলাগড় বিধানসভায় কিন্তু তৃণমূলের ভোট পিছিয়ে ছিল, সেটা কিভাবে এগোনো যাবে তাই আলোচনা হচ্ছে। এখন দল কিন্তু সেই কাজ করতে বেশি আগ্রহ প্রকাশ করছে এবং তৃণমূলের পরিবার সেটা কিন্তু বড় হয়েছে। স্বভাবতই পরিবার বড় হলে সেখানে কিন্তু পারিবারিক ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হয়, আবার সেটা মিটেও যায় এবং আগামী দিন বলবে, যে সময় বলবে এই মনোরঞ্জন ব্যাপারী এবং রুনা খাতুনের যে গোষ্ঠী দ্বন্দ্ব সেটা মিটেছে কিনা, সময় কিন্তু সেটাই বলবে।
অনন্যা। ধন্যবাদ তোমায় পলাশ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পলাশ চক্রবর্তী হুগলি থেকে। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম মনোরঞ্জন রুনা দ্বন্দ্বে ইতি, এই দ্বন্দ্ব কি আদেও মিটলো, এই নিয়ে আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি পলাশ। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। গঙ্গাসাগর মেলায় যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এর সঙ্গে সঙ্গে যাবেন সুকান্ত মজুমদার গঙ্গাসাগর মেলায়। গঙ্গাসাগর মেলা উদ্বোধন হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করেছেন, আর সেই গঙ্গাসাগর মেলাতেই আজকে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এমনই খবর রয়েছে। এর সঙ্গে সঙ্গে যাবেন সুকান্ত মজুমদার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস প্রধান গঙ্গাসাগর থেকে। মানস, গঙ্গাসাগর মেলায় যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এর সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদার তিনিও যেতে পারেন, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী গত 8 তারিখে এই গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধন করেছে, এমনকি পুজো দেন। তারপরেই যে গতকাল আসে দিলীপ ঘোষ, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এই গঙ্গাসাগরে আসে, তাদের একটি কার্যালয়ে বসে একটি বৈঠক করেন। এর পাশাপাশি আজ সকালে কয়েক হাজার পুণ্যার্থীর মধ্যে দিলীপ ঘোষকে দেখা গেল গঙ্গাসাগরে স্নান করতে। তার পাশাপাশি এই কয়েক হাজার মানুষের মধ্যে লম্বা লাইনের মধ্যে দিলীপ ঘোষ লম্বা লাইনে দাঁড়িয়ে কপিলমুনি মন্দিরে পুজো দেয়, তারপর নিজের গন্তব্যস্থলে চলে যায়। কিন্তু আর কিছুক্ষণ সময়ের মধ্যে হেলিপ্যাড মাঠে যেহেতু আমি রয়েছি, আর হেলিপ্যাডে করে আসবে আমাদের রাজ্য সভাপতি ও একটু পরে আর কিছুক্ষণ পরে আসবে রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার আগেই কড়া নজরদারি চলছে পুলিশ প্রশাসন ও সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে এই হেলিপ্যাড মাঠ চত্বর। এক কথায় বলা যেতে পারে যে পুলিশে 6 লাখ করা হয়েছে এই হেলিপ্যাড মাঠ। করা নজরদারি, এমনকি হচ্ছে বোম স্কোয়াডরা এসে কিছুক্ষণের মধ্যে যে এই মাঠকে নজরদারি রেখেছিল। মানুষ এই মুহূর্তে গঙ্গাসাগর মেলায় নিরাপত্তা ব্যবস্থা ঠিক কেমন রয়েছে? হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছেন, মুখ্যমন্ত্রী তিনিও গিয়ে উদ্বোধন করেছেন, ঠিক নিরাপত্তা ব্যবস্থাটা কেমন রয়েছে? হ্যাঁ, ইতিমধ্যে নিরাপত্তা করা নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনের থেকে। আমাদের সুন্দরবন পুলিশ জেলার আইপিএস ও পুলিশ সুপার ও একাধিক পুলিশ আধিকারিক রয়েছে, এমনকি গঙ্গাসাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত ওসি ও গঙ্গাসাগর থানার এসডিপিও একাধিক পুলিশ প্রশাসন এসে পৌঁছেছে এই হেলিপ্যাড মাঠে, যাতে আর কিছু সময়ের মধ্যে রাজ্যপাল এসে পৌঁছাবে হেলিপ্যাড এই মাঠে। তার আগেই করা নিরাপত্তার মধ্যে চাদরের মধ্যে তুলেছে পুলিশ প্রশাসন ও সিসি ক্যামেরার মধ্যে। আর তারপরেই আসে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনিও এসে একটি বৈঠক করবেন। এর পাশাপাশি জানা গেছে এই রাজ্যপাল কপিলমুনি মন্দিরে এসে পুজো দেবেন, এমনকি মেলা মাঠ খতিয়ে দেখবেন বলে এমনটি জানা গেছে প্রশাসনিক সূত্রে। ধন্যবাদ তোমায় মানস, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি মানস প্রধান। গঙ্গাসাগরে আজ যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এর সঙ্গে সঙ্গে আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও গঙ্গাসাগরে যাবেন। আজ গঙ্গাসাগর সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস, হাজার হাজার মানুষ গঙ্গাসাগরে আসবেন, আর সেই নিয়ে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে গঙ্গাসাগর মেলায়। জয়নগরে মোয়া হাবের কাজ কত দূরে গেল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন জয়নগরে মোয়া হাব তৈরি হবে, ল্যাংচার পর জয়নগরে মোয়া হাব, আর সেই নিয়ে কিন্তু আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয় গোপাল। জয়নগরে মোয়া হাবের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই মোয়া হাবের কাজ কত দূরে গেল? একদমই অনন্য, তোমাকে যেটা জানিয়ে রাখবো যে গতকাল আবারও জয়নগরে প্রশাসনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন যে জয়নগরের বিধায়ক যখনই তার কাছে যান তখনই তিনি মোয়া নিয়ে যান, এবং তিনি যে জয়নগরে নিমপিট এলাকায় অর্থাৎ
জয়নগর যে মিউনিসিপ্যালিটি মাঠ আছে তার পাশেই মহাপ করার নির্দেশ দেন। কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গায় মাপজোপ হয়েছে, এখনো মহাপ শুরু হয়নি, কিন্তু খুব শিগগিরই মহাপ শুরু হবে এমনটাই বিধায়ক সূত্রে খবর, যে খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হবে। এছাড়াও এই মহাপ হলে যে এলাকার মহা ব্যবসায়ী এবং যারা আছে ক্রেতারা তারা খুশি হবে। এবং গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও এই প্রস্তাব দেওয়ার পর থেকেই খুশি জয়নগরের মহা ব্যবসায়ী এবং জয়নগর ও বহুরুর বাসিন্দারা। অরণ্যদি, এই পরিকাঠামো কতটা এগিয়েছে? পরিকাঠামো কতটা এগিয়েছে কি পরিকাঠামো যেটা সবে জায়গা জায়গা ঠিক হয়েছে। হ্যাঁ, একদমই যে পরিকাঠামো যেটা বলবো যে জায়গাটা ঠিক হয়েছে, জায়গাটা যেখানে ঠিক হয়েছে নিমপিট তথা জয়নগর মিউনিসিপ্যালিটি যে মাঠ আছে সেই মাঠের পাশেই হবে মহাপ। আপাতত জায়গা দেখা হয়েছে এবং মাপজোপ চলছে, খুব তাড়াতাড়ি শুরু হবে এই মহাপ তৈরির কাজ, এমনটাই জানা যাচ্ছে বিধায়ক সূত্রে। দেখো প্রিয়গোপাল, তুমি এক্ষুনি বলছিলে যে ব্যবসায়ীরা তারাও খুশি এই মহাহাবের কথা শুনে। ব্যবসায়ীরা তারা কতটা আশাবাদী এই মহাহাবকে কেন্দ্র করে? একদমই, যে মহা ব্যবসায়ীরা আছে, যে ছোট থেকে বড় যেই মহা ব্যবসায়ীরা আছে তারা একটাই কথা, যে এক জায়গায় মহার সবাই মিলে ব্যবসা করলে কেউ ছোট বা কেউ বড় থাকবে না, সবাই একসঙ্গে উপকৃত হবে। এবং তাদের যে মহাটা এই 3 মাস তাদের যে মহা সেল হয়, বাদবাকি কিন্তু দিনে মহা পাওয়া যায় না, তাদের এই 3 মাসের ওপরেই নির্ভর করে। এই যে মহাপ হবে, এই মহাপের পরে তাদের ব্যবসা আরো বৃদ্ধি পাবে, এমনটাই আশাবাদী মহা ব্যবসায়ীরা। ধন্যবাদ তোমায় প্রিয়গোপাল। আমাদের সঙ্গে সরাসরি ছিল প্রিয়গোপাল জয়নগর থেকে। জয়নগরে মোয়া হাব তৈরি করার কথা ঘোষণা করেছেন গতকাল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এমনই ঘোষণা করেছেন, ল্যাংচার পর জয়নগরে তৈরি হবে মোয়া হাব। আর সেই নিয়ে কিন্তু আশাবাদী মোয়া ব্যবসায়ীরা। জয়নগরে তৈরি হবে মোয়া হাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠকে গতকাল এই নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার জয়নগরের প্রশাসনিক সভায় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ল্যাংচার পরে মোয়া হাব তৈরি হবে জয়নগরে। 2.5 কোটি টাকা ব্যয় তৈরি হবে এই মোয়া হাব। এই মুহূর্তে আমরা আরো একবার নজর রাখবো রবীন্দ্র সদনের দিকে, যেখানে কিন্তু ওস্তাদ রশিদ আলী খানের মরদেহ স্থায়িত্ব রয়েছে, সেদিকে আমরা নজর রাখবো। আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র সদনে রশিদ খানের মরদেহ স্থায়িত্ব রয়েছে। শিল্পী রশিদ খান মঙ্গলবার বিকেলে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল 56 বছর। গত কয়েক বছর ধরেই প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন শিল্পী। চিকিৎসা চলছিল বেসরকারি হাসপাতালে। মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় তার। গত 22শে নভেম্বর থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গতকাল হাসপাতালেই মৃত্যু হয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী রশিদ খানের। আজ রশিদ খানের মরদেহ নিয়ে আসা হয়েছে রবীন্দ্র সদনে। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন শিল্পীরা। গান স্যালুটে শেষ বিদায় সঙ্গীত শিল্পীকে। রবীন্দ্র সদন থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার বাড়ির উদ্দেশ্যে এবং তারপর টালিগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই শেষকৃত্য হবে সঙ্গীত শিল্পীর।